হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো, আজ থেকে 527 বছর পূর্বে বর্তমান কোচবিহার ও আসাম সহ প্রায় সমগ্র উত্তর পূর্ব ভারত বহু প্রচেষ্টার পর প্রথমবারের মতন অল্প কিছু সময়ের জন্য তুর্কি ও আফগানিস্তান থেকে আসা বৈদেশিক মুসলিম আক্রমণকারীদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আর এই সময়টুকুতেই এই সমস্ত কুখ্যাত বৈদেশিক মুসলিম আক্রমণকারীরা সম্পূর্ণ উত্তর পূর্ব ভারত জুড়ে একরকম ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। চতুর্দিকে অন্যায় অভিযান, নির্দয়ী মুসলিম সৈনিকরা হাসি মুখে মেতে উঠেছিল হিন্দু নরসংহারে। বেছে বেছে হিন্দুদের সম্পদ লুণ্ঠন, বলপূর্বক ধর্মান্তরণ সহ ধ্বংস করা হয়েছিল অসংখ্য হিন্দু মন্দির। এমনকি এই নর পশুগুলো এই অঞ্চলের অসংখ্য কোচ, ম্যাচ ও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের নারীদের বলপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে বন্দি বানিয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দাসী হিসেবে পাচার করে দিত। এক কথায় 1498 খ্রিস্টাব্দ থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল এই অঞ্চলের হিন্দুদের জন্য অন্ধকার যুগ। তাই এইরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে শাসক শ্রেণীর ব্যক্তিরাও একজন মহান যোদ্ধার আগমনের অপেক্ষায় দিন গুনে যাচ্ছিলেন, যে যোদ্ধা এই সমস্ত বৈদেশিক মুসলিম আক্রমণকারীদের সমূলে উৎখাত করে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে। আসলে বন্ধুরা, পশ্চিম ভারতের রাজপুত রাজারা বীর ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যখন এই সমস্ত বৈদেশিক মুসলিম আক্রমণকারীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল, তখন এই রাজপুত রাজারা বীরত্ব সহকারে এই আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধও করেছিল। কিন্তু এই সমস্ত বৈদেশিক আক্রমণকারীদের ছলচাতুরির সামনে রাজপুত রাজাদের বীরত্ব কোনো কাজেই আসেনি। তাই রক্ষা করা সম্ভব হয়নি পবিত্র ভারত ভূমিকে। 1500 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষের পশ্চিম থেকে পূর্ব দিক পর্যন্ত এক বিশাল ভূভাগ বৈদেশিক মুসলিম আক্রমণকারীদের নিয়ন্ত্রণে চলে আসে। এই পরিস্থিতিতে তৎকালীন ভারতীয় উপমহাদ্বীপের বিভিন্ন রাজা মহারাজারা যখন নিজেদের রাজ্য বাঁচাতে এই মুসলিম আক্রমণকারীদের কাছে বশ্যতা শিকারে ব্যস্ত ছিল, ঠিক তখন আমাদের উত্তর পূর্ব ভারতের বর্তমান আসাম রাজ্যের পবিত্র ভূমিতে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে এবং প্রাচীন যোগিনীতন্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে এমন এক মহান যোদ্ধার জন্ম হয়েছিল, যে নিজের বাহুবল দ্বারা সম্পূর্ণ উত্তর পূর্ব ভারত থেকে এই সমস্ত বৈদেশিক মুসলিম আক্রমণকারীদের সমূলে উৎখাত করে ভারতীয় উপমহাদ্বীপের উত্তর পূর্বাংশে এক মহান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, যার উত্তরসূরিরা দীর্ঘ 500 বছর এই রাজ্য শাসন করেছে। বন্ধুরা, ইতিহাস সৃষ্টিকারী এই মহান যোদ্ধা আর কেউ নয়, ইনি হলেন কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা, কোচবিহারের প্রথম কিং মহারাজা বিশ্বসিংহ। বন্ধুরা, বিশ্বাস করেন আজকের এই ভিডিওতে আপনারা প্রাচীন কোচবিহার সম্বন্ধে এমন কিছু জানতে পারবেন যা আপনারা আগে কখনো শোনেননি। মহারাজ বিশ্বসিংহের বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদেরকে সময়ে অনেকটাই পেছনে যেতে হবে। বন্ধুরা, এই কাহিনীর শুরুয়াত হয়েছিল আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে। তখনও কোচ সাম্রাজ্য অস্তিত্বে আসেনি। সে সময় উত্তর পূর্ব ভারতের বিশাল ভূভাগ ছিল শক্তিশালী কামতা সাম্রাজ্যের অধীন। খেন রাজবংশের অন্তিম সম্রাট মহারাজ নীলাম্বর সেন ছিলেন এই সাম্রাজ্যের অধিপতি। তার রাজধানী ছিল বর্তমান কোচবিহার জেলার গোসানিমারি রাজপাটে। এখানে বসেই মহারাজ নীলাম্বর বিশাল কামতা সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। উত্তরে ভুটানের পাহাড়, দক্ষিণে বাংলাদেশের বগুড়া জেলা, পূর্ব দিকে আসামের দরং জেলা এবং পশ্চিমে মেচি নদী পর্যন্ত বিশাল ভূখণ্ড জুড়ে বিস্তৃত ছিল কামতাপুর সাম্রাজ্য। এর সাথে প্রাচীন কাল থেকেই কামরূপ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র ভূস্বামী ও শাসক গোষ্ঠীর অস্তিত্ব ছিল, যারা রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শাসন করত। এই ভূস্বামীরা রাজার অধীনস্থ হলেও আঞ্চলিক শাসন পরিচালনার ক্ষেত্রে এরাই মুখ্য ভূমিকা পালন করত। যুদ্ধের সময় রাজাকে সৈন্য সহায়তা দেওয়াও এদের কাজ ছিল। আর এই ভূস্বামীদেরকেই বলা হতো 12 ভূঁইয়া। বর্তমান আসামের কোকরাঝার জেলার অন্তর্গত সারবাংলাচু ও চাম্পাবতী নদীর মধ্যবর্তী ভুটান সীমান্ত ঘেঁষা ভূভাগে, যা চিকনা নামেও পরিচিত, এখানেই দামবাম্বু ম্যাচ নামের একজন ভূস্বামীর বসবাস ছিল, যিনি ম্যাচ সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন। বন্ধুরা, এই দামবাম্বু ম্যাচেই হলেন কোচ রাজবংশের আদি পুরুষ। কোচবিহারের প্রত্যেক রাজাই এই দামবাম্বু ম্যাচের বংশধর। আর দামবাম্বু ম্যাচ যে ক্ষত্রিয় বংশভূত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় কোচ রাজবংশের শাখা বংশ আসামের দরং রাজাদের বংশাবলী থেকে। এই বংশাবলীতে উল্লেখ রয়েছে, ভগবান পরশুরাম যখন সম্পূর্ণ পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে ফেলার প্রতিজ্ঞা করেছিলেন, তখন চন্দ্রবংশীয় ক্ষত্রিয় বীর সহস্রবাহু অর্জুনের সঙ্গে পরশুরামের তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে সহস্রবাহু অর্জুন পরাজিত ও নিহত হলে
তার বংশধররা দীর্ঘকাল আত্মগোপনে ছিল, যাদের মধ্যে সহস্রবাহু অর্জুনের 11তম বংশধর পরশুরামের ভয়ে পালিয়ে কামরূপে চলে আসেন এবং ক্ষত্রিয় পরিচয় গোপন করে ম্যাচ উপাধি ধারণ করে চিকনা পর্বতের কাছে বসতি স্থাপন করেন। এই বংশের ক্ষত্রিয় কুমারদের মধ্যে স্মৃতি ধর্মকর্মে সর্বশ্রেষ্ঠ ছিলেন। এই স্মৃতির পুত্র ছিলেন ভদ্রাজিৎ, ভদ্রাজিতের পুত্র ভদ্রসভা, আর ভদ্রসভার পুত্র বসুদাম এবং বসুদামের পুত্র দম্বমুমেচ। এই দম্বমুমেচের পুত্রই হলেন হরিদাস মণ্ডল ওরফে হারিয়া মণ্ডল। বন্ধুরা, দম্বমুমেচের বয়স বৃদ্ধির কারণে ম্যাচ সম্প্রদায়ের লোকেরা তার পুত্র হরিদাস মণ্ডলকে দলপতি হিসাবে নির্বাচিত করেন। গন্ধর্ব নারায়ণের বংশাবলী 27 নম্বর পত্র অনুসারে চিকনার পাশেই ভুটানের তয়ঙ্ক অঞ্চলে শৈলরাজ নামে এক কোচ সর্দার বসবাস করতেন, যার মীরা নামক স্ত্রীর গর্ভে হীরা ও জিরা নামের 2 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তবে বন্ধুরা, ডক্টর বুকনার হ্যামিল্টনের মতে হীরা ও জিরা দেবীর পিতার নাম ছিল হাজো এবং তিনি গৌহাটি থেকে 51 কিলোমিটার দূরে অবস্থিত হাজো শহরের কোচ সম্প্রদায়ের দলপতি ছিলেন। এর সাথে ডক্টর হ্যামিল্টন হাজো সম্বন্ধে আরও লিখেছেন যে তিনি অত্যন্ত শক্তিশালী দলনেতা ছিলেন এবং কামতাপুর থেকে বৈদেশিক মুসলিম আক্রমণকারীদের বিতাড়িত করার ক্ষেত্রে হাজোর ভূমিকা ছিল সবথেকে বেশি। তবে আরেকটি মতবাদ অনুসারে চিকনা ও হাজোর শাসনকৃত অঞ্চল পাশাপাশি ছিল, তাই এই 2 সম্প্রদায়ের মধ্যে কিছু না কিছু নিয়ে সবসময় বিবাদ লেগেই থাকত। এই সমস্যার সমাধানে উভয় সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ম্যাচ অধিপতি দম্বাম্বু তার পুত্র হরিদাস মণ্ডলের সঙ্গে কোচ অধিপতি হাজোর 2 কন্যা হীরা ও জিরা দেবীর বিবাহের প্রস্তাব রাখেন। কোচ অধিপতি হাজোর 2 কন্যার মধ্যে জিরা দেবী ছিলেন জ্যেষ্ঠ কন্যা আর হীরা দেবী কনিষ্ঠ। বন্ধুরা, খান চৌধুরী আমানতুল্লাহ আহমদের লেখা কোচবিহারের ইতিহাস নামক গ্রন্থ থেকে জানা যায় হীরা দেবীর বয়স কম থাকার কারণে তার মাতা প্রথম দিকে এই বিবাহে রাজি ছিলেন না। তবে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত হীরা দেবী পিতৃগৃহেই অবস্থান করবেন। দাম্বাম্বুমেচ এরূপ প্রতিশ্রুতি দেওয়ার পর হীরা দেবীর মাতা এই বিবাহে রাজি হয়। এরপর শুভ দিনে এবং শুভ লগ্নে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর বর বেশে সুসজ্জিত হরিদাস মণ্ডল শাস্ত্রবিধি মেনে হীরা দেবীকে ঘোড়ার গাড়িতে করে নিজ গৃহে নিয়ে এসেছিলেন এবং বিবাহের 8ম দিবসে অষ্টমঙ্গলাদি ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর হীরা দেবী পিতৃগৃহে ফিরে এসেছিলেন এবং যুবতী না হওয়া পর্যন্ত তিনি আর স্বামীর গৃহে আগমন করেননি। বন্ধুরা, এই টাইমলাইনের মধ্যেই হরিদাস মণ্ডলের অপর স্ত্রী জিরা দেবীর গর্ভে চন্দন ও মদন নামে 2 জন পুত্র সন্তানের জন্ম হয়। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর হীরা দেবীও স্বামীর গৃহে ফিরে এসে সংসার ধর্মে মনোযোগী হয়ে ওঠে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও হীরা দেবী সন্তান সম্ভবা হয়ে উঠছিলেন না। এই মারাত্মক কষ্ট নিয়েও তিনি পরিবার ও চিকনার প্রজাদের মঙ্গলার্থে ঈশ্বরের আরাধনা ও দান পুণ্যে সর্বদা সচেষ্ট থাকতেন। এর মধ্যে কাশীধাম থেকে আগত একজন বাকসিদ্ধ যোগী পুরুষ হীরা দেবীর ভক্তি শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে তাকে পুত্রবতী হওয়ার আশীর্বাদ দিয়ে ভগবান শিবের আরাধনা করতে বলেন। হীরা দেবী ও যোগীর কথা মতো হরিদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে ভক্তিভরে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে শুরু করেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর স্বয়ং ভগবান শিবের আশীর্বাদে হীরা দেবী সন্তান সম্ভবা হয়ে ওঠেন এবং যথাসময়ে মহাবিষুর দিন অত্যন্ত তেজশ্রী মুখমণ্ডলের এক পুত্র সন্তানের জন্ম দেন। মহাবিষুর দিন জন্ম হওয়ার কারণে দম্বম্বুমেচ তার এই প্রপুত্রের নাম রাখেন বিশু। বন্ধুরা, হীরা দেবীর পুত্র কামনায় ভগবান শিবের আরাধনার বিষয়টি আবুল ফজল রচিত আকবর নামাতেও উল্লেখিত আছে। এছাড়া যোগিনীতন্ত্রের পূর্বখণ্ডে 1300 পটলের ভবিষ্যৎবাণী মতে যখন যখন যবন মানে বিধর্মী দ্বারা কামাখ্যা মন্দির আক্রান্ত হবে তখন তখন বিশ্বসিংহ আবির্ভূত হইয়া কামরূপ দেশ পালন করিবে। আর এই ভবিষ্যৎবাণী কিভাবে সত্যি হয়েছিল তা আপনারা একটু পর জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, পিতামাতার মতোই অত্যন্ত শিবভক্ত বিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বিশ্বসিংহের পর হীরা দেবীর গর্ভে আরো একজন পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রাখা হয়েছিল শিশু। হরিদাস মণ্ডলের এই 4 পুত্রের মধ্যে বিশু ছিল সব থেকে বেশি তেজশ্রী ও নিডর। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। চন্দন মদন ও শিশু চিকনাতে অবস্থান করলেও বিশু 10 বছর বয়স থেকেই মাতৃকুলে গিয়ে দাদু হোজোর সঙ্গে থাকতে শুরু করেন। এ সময় দাদু হোজো তার আদরের নাতিকে অস্ত্রবিদ্যার পাশাপাশি বেদ পুরাণ সহ বিভিন্ন শাস্ত্র গ্রন্থে পারদর্শী করে তোলার ব্যবস্থা গ্রহণ করেন। মাত্র 15 বছর বয়সে বিশু হয়ে ওঠে একজন শক্তিশালী যোদ্ধা। ঘোড়ায় চড়ে তার তীর নিক্ষেপের কারনামা দেখে সবাই অবাক হয়ে যেত। বন্ধুরা, সমগ্র কামতাপুর সহ উত্তর পূর্ব ভারতে তখন শান্তির বাতাবরণ বিরাজ করছিল, কিন্তু
ভাগ্য রচতা ব্রহ্মদেবের ভবিতব্য অনুসারে কামতাপুর সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের আকাশে ধীরে ধীরে বিশ্বাসঘাতকতার কালো মেঘ জমতে শুরু করে। বন্ধুরা, আমি পূর্বেই উল্লেখ করেছি তখন এই অঞ্চল ছিল কামতা সাম্রাজ্যের অধীন, যার শাসক ছিলেন পরাক্রমী রাজা নীলাম্বর সেন। সেই সময় সমগ্র ভারতবর্ষের হিন্দু রাজাদের মধ্যে একমাত্র নীলাম্বর সেন মুসলিম শাসকদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখানোর সাহস রাখতেন। তার সাম্রাজ্য বিস্তার নীতি তৎকালীন বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া বখতিয়ার খলজির সময়কাল থেকে বাংলার মুসলিম শাসকেরা কামরূপ জয়ের লক্ষ্যে একাধিকবার সামরিক অভিযান চালিয়ে প্রতিবার ব্যর্থ ও ধ্বংস হয়েছে। উল্টা কামরূপের শাসকেরা বাংলার উত্তরাংশের বিশাল ভূমি নিজেদের দখলে নিয়ে নেয়। মহারাজ নীলাম্বর সেনও তার পূর্বসূরীদের মতোই মুসলিম শাসকদের বুড়ো আঙুল দেখিয়ে বগুড়া জেলা পর্যন্ত বিশাল ভূভাগ বিনা যুদ্ধেই দখল করে নিয়েছিলেন। তাই পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে এবং কামতাপুর বিজয়ের লক্ষ্যে 1498 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বাংলার সুলতান হুসেন শাহ নীলাম্বরের বিশ্বাসঘাতক মন্ত্রী শচীপত্রের সহযোগিতায় কামতাপুরের রাজধানী গোসানিমারি রাজপাটে অতর্কিত আক্রমণ চালায়। বিশ্বাসঘাতক মন্ত্রী শচীপত্রের কারণে মহারাজ নীলাম্বর এই যুদ্ধে পরাজিত হয়েছিলেন, যা এক অত্যন্ত বেদনা ভরা ইতিহাস। বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত জানতে আপনারা এই দুটি ভিডিও দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, নীলাম্বরের পরাজয়ের পর বৈদেশিক মুসলিম আক্রমণকারীরা তাণ্ডবে মেতে ওঠে। একমাত্র বিশ্বাসঘাতক মন্ত্রী শচীপত্রের বাসভবন বাদে সম্পূর্ণ গোসানিমারি রাজপাটকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরপর হুসেন শাহ বিজয় মিছিল নিয়ে আসামের হোজো শহর পর্যন্ত গিয়েছিলেন। এই মিছিলের যাত্রাপথে যতগুলো হিন্দু মন্দির ছিল তার সৈন্যরা সবগুলো মন্দির ভেঙে গুড়িয়ে ফেলে। এই ধ্বংসযজ্ঞ থেকে বাদ যায়নি প্রাচীন মাতা কামাখ্যার মন্দিরও, যা যোগিনীতন্ত্রের ভবিষ্যৎবাণীতে বিশ্ব সিংহের জন্মের পূর্বেই উল্লেখিত হয়েছে। বন্ধুরা, কামতাপুরে ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালানোর পর আলাউদ্দিন হুসেন শাহ বন্দী মহারাজ নীলাম্বরকে সঙ্গে নিয়ে রাজধানী লখনৌতিতে ফিরে যাওয়ার পূর্বে এই বিজিত অঞ্চলের শাসনভার তার পুত্র দুলাল গাজীর হাতে দিয়ে যায়। এরপর থেকেই এই অঞ্চলে শুরু হয় হিন্দু নির্যাতনের আরেক অধ্যায়। দুলাল গাজী ভালো করে জানত যে এই অঞ্চলে তারা বেশি দিন শাসন টিকিয়ে রাখতে পারবে না। 1498 খ্রিস্টাব্দ থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত কামতাপুরের বিশাল ভূভাগ ছিল দুলাল গাজীর নিয়ন্ত্রণাধীন। আর এই দীর্ঘ 11 বছর সময়কাল ছিল এখানকার হিন্দুদের জন্য অন্ধকার যুগ। দুলাল গাজীর নির্দেশে মুসলিম সৈন্যরা মেতে উঠেছিল হিন্দু নরসংহারে। হিন্দুদের সম্পদ লুণ্ঠন, বলপূর্বক ধর্মান্তরণ এবং মন্দির ধ্বংস করা ছিল প্রতিদিনের ঘটনা। এমনকি দুলাল গাজীর তুর্কি সৈনিকরা কোচ ম্যাচ সহ বিভিন্ন জাতির সুন্দরী নারীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বন্দী বানিয়ে আফগানিস্তান সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশে দাসী হিসেবে বিক্রি করে দেয়। এক কথায় অত্যাচারের সমস্ত সীমা পার হয়ে গিয়েছিল। তবে বন্ধুরা, যেটা বলা হয়নি তা হলো দুলাল গাজীর মাত্র 2 বছরের শাসনকালের মধ্যেই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পূর্ব কামতাপুরের 12 ভূঁইয়া ও অহম রাজে মিলে একটি সম্মিলিত সামরিক জোট তৈরি করে হারুপ নারায়ণের নেতৃত্বে দুলাল গাজীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে কোচ নেতা হাজর নেতৃত্বে হরিদাস মন্ডলের পুত্ররা ব্যাপক শক্তি প্রদর্শন করে। বন্ধুরা, এই যুদ্ধের সময় বিশুর বয়স ছিল আনুমানিক 16 থেকে 17 বছর। 2 দিন ধরে চলা এই যুদ্ধে সম্মিলিত জোটের ভয়ঙ্কর আক্রমণে মুসলিম বাহিনী ধরাশায়ী হয়ে পড়ে। পরাজিত দুলাল গাজী সারবাংকুলাচু নদীর পূর্ব দিকের ভূমির নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তখনও পশ্চিম কামতাপুরের বিশাল ভূভাগ দুলাল গাজীর নিয়ন্ত্রণেই ছিল। এই যুদ্ধে 12 ভূঁইয়ারা জয়লাভ করলেও নিজেদের মধ্যে মতবিরোধ ও যোগ্য নেতার অভাবে বিজিত অঞ্চলে একটি ঐক্যবদ্ধ রাজ্য তৈরিতে ব্যর্থ হয়। এর বিপরীতে তারা এই অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে বিক্ষিপ্তভাবে শাসন করতে থাকে, যার মধ্যে হরিদাস মন্ডলের ভাগে পড়েছিল সারবাংকুলাচু, চম্পাবতী ও ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী ভূভাগ, যা চিকনা নামে পরিচিত। এই স্থানেই ছিল কোচ সাম্রাজ্যের প্রথম রাজধানী। হরিদাস মন্ডল ও বিশ্ব সিংহের তৈরি চিকনা নগরীর ধ্বংসাবশেষ এখনো লক্ষ্য করা যায়। বন্ধুরা, এই যুদ্ধের পর দীর্ঘ 7 বছর পূর্ব কামতাপুরে শান্তি বজায় ছিল। এই সময়ের মধ্যেই বিশু পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। বিশুর এই বাহিনীর প্রতিবেশী 12 ভূঁইয়াদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যেই 1509 খ্রিস্টাব্দে পূর্ব পরাজয়ের প্রতিশোধ নিতে দুলাল গাজী 40,000 পদাতিক ও 15,000 অশ্বারোহী সৈন্যের বিশাল বাহিনী নিয়ে আবারও পূর্ব কামতাপুর বিজয়ের চেষ্টা চালায়। এমন অবস্থায় সর্বপ্রথম বিশু তার বাহিনীকে সঙ্গে নিয়ে দুলাল গাজীর রাস্তায় প্রতিরোধ হয়ে দাঁড়ায়। শুরু হয় তুমুল যুদ্ধ। সংখ্যায় নগণ্য হওয়া সত্ত্বেও বিশুর নেতৃত্বে তার সৈন্যরা মাতৃভূমির রক্ষার্থে বীরত্ব সহকারে যুদ্ধ করতে থাকে। এর মধ্যেই অহম ও 12 ভূঁইয়াদের সম্মিলিত সৈন্যদল যুদ্ধক্ষেত্রে পৌঁছেই মুসলিম সৈন্যদের 3 দিক থেকে ঘিরে ফেলে। অবশেষে সম্মিলিত জোটের প্রবল আক্রমণে দুলাল গাজী নিহত হলে
তার মুসলিম সৈন্যরা ভয়ে পালিয়ে যায়। যুদ্ধের সময় বিশুর নেতৃত্ব এবং পরাক্রম দেখে অনেকেই তাকে কামতাপুরের ভাবী মহারাজ হিসেবে মানতে শুরু করে দেয়। এই যুদ্ধের পর বিশু উপলব্ধি করতে পেরেছিলেন যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত হয়ে থাকলে বৈদেশিক আক্রমণকারীরা আবারও আক্রমণের সুযোগ পাবে, তাই দরকার একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের। যুদ্ধের পর অনেকেই বিশুকে কামতাপুরের মহারাজ হিসেবে ঘোষণার দাবি রাখে, কিন্তু বেশিরভাগ বারো ভূঁইয়া এই দাবির বিরোধিতা করে চিকনায় সামরিক অভিযানের হুমকি দেয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিশু বারো ভূঁইয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বন্ধুরা, এটি ছিল এই ভিডিওর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন হরিদাস মণ্ডলের পুত্র বিশু কিভাবে বারো ভূঁইয়া ও তুর্কি কমান্ডার কোতোয়ালকে পরাস্ত করে এই অঞ্চলে শক্তিশালী কোচ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাই বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।